আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? জ্যোতির্বিজ্ঞানের সেকেন্ড লেকচার নিয়ে হাজির হলাম। আমি বলেছিলাম যে আমি এই চ্যাপ্টারের 3টা লেকচার নিব, এর মধ্যে ইনশাল্লাহ শেষ হবে। প্রথমটা অলরেডি নিয়ে ফেলেছি, যারা ক্লাসটি করনি তারা ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা পেয়ে যাবা। এখন আসো 2 নাম্বার লেকচার। তো মজার বিষয় হচ্ছে আজকের ক্লাসটা করলেই মোটামুটি 90%ই শেষ হয়ে যাবে এই চ্যাপ্টারের। আর 10% থাকবে শুধুমাত্র মহাবিশ্ব কিভাবে সৃষ্টি হয় আর যে গ্যালাক্সি বা আদার্স যে ছোটো ছোটো কিছু গ্রহ উপগ্রহ নিয়ে কথা আছে সেটা। তো গুরুত্বপূর্ণ পড়া কিন্তু আজকেই শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো চলো কথা না বাড়িয়ে শুরু করি। বরাবরের মতোই আমাদের থিওরি অনুশীলনী কম্বো, অর্থাৎ আমরা প্রথমে কিছু থিওরি প্র্যাকটিস করব, সাথে এই থিওরির উপর যে সকল অনুশীলনী প্রশ্ন আছে সেগুলো আলোচনা করব। শুরু করি। প্রথমে আমরা নক্ষত্রের জন্ম নিয়ে একটু কথা বলি। নক্ষত্রের জন্ম, এখান থেকে যেটা আমাদের পড়তে হবে যে ধূলিমেঘ। সো ধূলিমেঘের উপাদানগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এখানে 75% থাকে হাইড্রোজেন, 24% হিলিয়াম, তাহলে এখানে 99% কিন্তু হয়ে গেল। তাহলে বাকি 1% থাকে অন্যান্য কিছু। তো এই 1% কোন উপাদান থাকে এটা যদি মনে রাখতে চাও, সেটা কোন দিয়ে মনে রাখতে পারো। কোন, CON, কার্বন, অক্সিজেন, নাইট্রোজেন থাকে। তো আমরা যদি দেখো হিলিয়াম এবং হাইড্রোজেন বা হাইড্রোজেন হিলিয়ামের অনুপাত করি, তাহলে মোটামুটি কিন্তু হয় 3:1। তো এইটা পরীক্ষায় একটু ঘুরাই দিতে পারে, হিলিয়াম ও হাইড্রোজেনের অনুপাত দিতে পারে, তখন হবে 1:3। তো একটু খেয়াল করবা আগে কোনটার কথা বলছে। এবং এই হাইড্রোজেন থেকেই কিন্তু হিলিয়াম তৈরি হয়। ওকে, সাথে একটা জিনিস মনে রাখো, এই নক্ষত্রের জন্ম হতে গেলে নিউক্লিয় ফিউশন বিক্রিয়া দরকার হয়। এবং এই ফিউশন বিক্রিয়া ঘটানোর জন্য কখন ঘটে বা কখন এটা শুরু হয়, তাপমাত্রা বেড়ে যখন 10⁷ কেলভিন হয়। এই তথ্যগুলো মুখস্থ করতে হবে। তো এখন যদি প্রশ্ন করি যে নক্ষত্রের জ্বালানি মূলত কোনটি, তো যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে এখানে ম্যাক্সিমামই হচ্ছে হাইড্রোজেন, তাহলে আনসার হবে হাইড্রোজেন। চলো আমরা পরের টপিকে যাই। খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, খুব একটা স্পষ্ট মনে হয় দেখা যাচ্ছে না, তারপর একটু খেয়াল করো। আমরা এখানে 2টা সংখ্যায় লিখেছি, একটা 1.4 আর একটা হচ্ছে 3। বুঝছো? MO মানে হচ্ছে সূর্যের ভর, যেটা আমরা জানি 2 × 10⁻30 কেজি। তো এই 1.4 সূর্যের ভরের 1.4 গুণ, এটাকে বলা হয় চন্দ্রশেখর সীমা। একটা বিজ্ঞানীর নামে, এটা মুখস্থ করে ফেলো। তো চন্দ্রশেখর সীমা হচ্ছে সূর্যের ভরের 1.4। এখন এই 1.4 কিংবা এর চেয়ে কম কিছু ব্যাপার আছে এবং এর চেয়ে বেশি কিছু ব্যাপার আছে 3 পর্যন্ত, 3-র চেয়ে উপরে। বলা হয়েছে নক্ষত্রের পরিণতির কথা। সো যদি নক্ষত্রের ভর সূর্যের ভরের 1.4-এর কম হয়, তাহলে সেটা শ্বেতবামন হবে। কি হবে? শ্বেতবামন। তোমরা একটা জিনিস এভাবে মনে রাখো, শ্বেত মানে তো সাদা, তাহলে সাদা, তারপর হচ্ছে নিউট্রন মানে 9, কৃষ্ণ মানে কালা। মানে ব্যাপারটা এরকম, সাদা 9 কালা। অর্থাৎ একটা নক্ষত্রের 3টা পরিণতি, সে সাদা, 9 কালা। এই সিকোয়েন্সটা মনে রেখো। শ্বেতবামন, 9তে নিউট্রন তারকা, কালাতে হচ্ছে কৃষ্ণ বামন, না কিন্তু কৃষ্ণ গহ্বর। কৃষ্ণ গহ্বর, খেয়াল করো, কৃষ্ণ বামন না, কৃষ্ণ গহ্বর। তো যদি 1.4-এর কম হয়, তাহলে সেটা হয়ে যাবে শ্বেতবামন। যদি 1.4 থেকে 3 হয়, মানে নক্ষত্রের ভর সূর্যের ভরের, তাহলে সুপারনোভা বিস্ফোরণের মাধ্যমে নিউট্রন হবে। তাহলে মনে রেখো, আগে নোভা থেকে নিউট্রন, নোভা বিস্ফোরণের মাধ্যমে নিউট্রন। আর যদি 3-র চেয়ে বেশি হয়, তখন সে হবে কৃষ্ণ গহ্বর। বুঝতে পেরেছো? তাহলে নক্ষত্রের পরিণতি 3টা, চূড়ান্ত পরিণতি 3টা: শ্বেত বা সাদা বামন, বামন, নিউট্রন তারকা, কৃষ্ণ গহ্বর। এই কৃষ্ণ গহ্বরেরই ইংরেজি হচ্ছে ব্ল্যাক হোল। ওকে, আর তাহলে সাদা 9 কালা, এই কালাটা কিন্তু কালো বামন না, কালো গহ্বর, ভুল করো না। তো এখন একটা কথা বলেছে পালসার। তো তোমরা মনে রাখো, পালসার একটা কিন্তু মোটর বাইকের নাম। সো নিউ পালসার কিনছি, এরকম টাইপের। অর্থাৎ নিউট্রনের সাথে পালসার, এই ব্যাপারটা মনে রাখো। দেখো, বলা হয়েছে ঘূর্ণায়মান নিউট্রন নক্ষত্র। আচ্ছা, ওকে, অর্থাৎ পালসার কি? পালসার হচ্ছে ঘূর্ণায়মান নিউট্রন নক্ষত্র। আচ্ছা, এই নিউট্রন নক্ষত্রটা বা নিউট্রন তারকাটা অত্যন্ত দ্রুত আবর্তিত হয় এবং এটি অতি শক্তিশালী চৌম্বক ক্ষেত্র তৈরি করে দেখেই কিন্তু এই নিউট্রন তারকা থেকে একটা নির্দিষ্ট সময় পরপর বেতার স্পন্দন পাওয়া যায়। এই স্পন্দন মানে কি ভাইয়া? পালস। এ কারণেই এটাকে বলা হয় পালসার। ওকে,
তাহলে আমরা চলে যাই পরের টপিকে। সো বিভিন্ন নক্ষত্রের ব্যাস, এখানে আমরা 5টা জিনিস দেখতে পাচ্ছি, এদের ব্যাস আমরা জানবো। এবং এই সিকোয়েন্সটা মনে রাখো, সিকোয়েন্সটা কিন্তু সহজ। একটু আগে আমরা বলেছি সাদা 9 কালা, তার মানে নক্ষত্রের যে শেষ 3টি পরিণতি সেই 3টা সিকোয়েন্স ওয়াইজ আছে। এর উপরে আছে সূর্য লাল, অথবা যদি উপর থেকে পড়ি লাল সূর্য সাদা 9 কালা, লাল সূর্য সাদা 9 কালা। তাহলে সিরিয়ালি কিন্তু ব্যাস কমতে থাকবে। কোটি, লক্ষ, হাজার, 16, আড়াই। খুবই ইজি, দেখো 14 কোটি, 14 লক্ষ, 13,000, জাস্ট এক কমে গেছে 13,000। তাহলে কোটি, লক্ষ, হাজার, তারপর 16, আড়াই। কত সহজ। তাহলে কি হলো? লাল সূর্য সাদা 9 কালা, কোটি, লক্ষ, হাজার, 16, আড়াই। তো এই কোটি, লক্ষ, হাজারে 14 আছে, 13 আছে, দেখো সহজ। আচ্ছা, এবার আসো কৃষ্ণ গহ্বর বা ব্ল্যাক হোল। যদি প্রশ্ন হয় কৃষ্ণ গহ্বরের ধারণা প্রথম দেন কে, তাহলে জন মিচেল, মনে রাখো। আর যদি বলে কৃষ্ণ বিবর নামটি সর্বপ্রথম ব্যবহার করেন কে, তাহলে জন হুইলার। এই হুইলার, এটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, কৃষ্ণ বিবরের আয়তন সসীম, তাহলে আয়তন সসীম কিন্তু ভর ঘনত্ব, ভরের সাথে ঘনত্বের সম্পর্ক এটা অসীম, মুখস্থ করবা। এবং একটা কথা বলেছে, বস্তু এবং আশেপাশের যে অঞ্চল থেকে কোনো তথ্য পাওয়া সম্ভব নয়, যেখান থেকে আলো বা কোনো বস্তু বেরিয়ে আসতে পারে না। তার মানে দেখো কোনো আলো কিছুই বেরিয়ে আসবে না, তাহলে সেটাই হচ্ছে কৃষ্ণ গহ্বর বা ব্ল্যাক হোল। এবং এই অঞ্চলের সীমাকেই বলা হয় ঘটনা দিগন্ত। আচ্ছা, চলে আসি। এবার দেখো বলা আছে কার্ল শোয়ারজশিল্ড সমীকরণ বা সংকট ব্যাসার্ধ বা ঘটনা দিগন্তের ব্যাসার্ধ। এখান থেকে আমরা কি বলে কিছু অঙ্ক করতে পারি। যাই হোক, 1916 সালে বিজ্ঞানী কার্ল শোয়ারজশিল্ড, আইনস্টাইনের কিন্তু আপেক্ষিক তত্ত্ব আছে দুইটা, একটা বিশেষ একটা সাধারণ। তো এটা মনে রাখবা, সাধারণ আপেক্ষিক তত্ত্বের সাহায্যে কৃষ্ণ বিবরের ঘটনা দিগন্তের ব্যাসার্ধের একটা সমীকরণ বা রাশিমালা নির্ণয় করে। সেই রাশিমালাটা মনে রাখবা, RS ইজ ইকুয়াল টু 2gm/c²। তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য করো, জি তো মহাকর্ষীয় ধ্রুবক, সি তো হচ্ছে আলোর বেগ, তাহলে এম হচ্ছে ভর। তার মানে এই দুটো তো ধ্রুবক, সি এবং জি। তাহলে এই ভরের উপরই কিন্তু এই সমীকরণটা বা এই ব্যাসার্ধটা নির্ভর করছে। সাথে স্টিফেন হকিং একটা কথা বলেন যে কৃষ্ণ বিবর কণা নির্গমনের উৎস হতে পারে। তাহলে এই কথাটা কে বলেছেন পরীক্ষায় যদি আসে, তাহলে উত্তর হবে স্টিফেন হকিং। আচ্ছা, মহাকাশ পর্যবেক্ষণে ব্যবহৃত যন্ত্রপাতি, এই 4টা যন্ত্রপাতির নাম মনে রাখো, রেডিও টেলিস্কোপ, অপটিক্যাল টেলিস্কোপ, গামা রে এবং এক্স রে। যদি বলে মহাকাশ পর্যবেক্ষণে কোনটি ব্যবহৃত হয় না বা হয়, এরকমভাবে প্রশ্ন আসতে পারে। তো এর মধ্যে অপটিক্যাল টেলিস্কোপ হচ্ছে 3 প্রকার, প্রতিসারক, ফলক এবং ক্যাটাডায়োপ্ট্রি। সো মনে রাখো, প্রতিসারক এর নামের মধ্যে স আছে, তাহলে এখানে লেন্স ব্যবহৃত হবে, লেন্সেও স আছে। প্রতিফলক আয়না, স নাই, আয়নাতেও স নাই, ফলকেও স নাই। আর যেখানে ক্যাটাডায়োপ্ট্রিক ডাই আছে, ডাই মানে 2, তার মানে এখানে লেন্স ও আয়না দুইটাই ব্যবহৃত হয়। আচ্ছা, ব্যবহার কিসের ব্যবহার? অপটিক্যাল টেলিস্কোপের ব্যবহার। সো অপটিক্যাল টেলিস্কোপ দিয়ে আমরা জ্যোতির্বিজ্ঞান পড়ছি, তাহলে জ্যোতির্বিজ্ঞান, পক্ষী বিজ্ঞান এবং সাথে শত্রুপক্ষের অবস্থান। তাহলে পাখি এবং শত্রুপক্ষ আর জ্যোতির্বিজ্ঞান, এটা তো মনে থাকবেই। আচ্ছা, কিছু বিজ্ঞানীর নাম একসাথে করে দিয়েছি। আপেক্ষিকতার তত্ত্ব হচ্ছে আইনস্টাইন, আইনস্টাইন আপেক্ষিকতা। মনে রাখো, আগে বিশেষ তথ্য দেয়, তারপর সাধারণ তত্ত্ব, আগে বিশেষ তারপর সাধারণ। 5-16 3টা কথা মনে রাখো। এই যে লেমাইটার, এই যে লেম, এই লেম জিনিসটা বিস্ফোরিত হওয়ার কারণে হাবল ভাই সরে গেল আর হুইলার ভাই কৃষ্ণ গহ্বরে ঢুকে গেল। আবারও বলছি, ব্যাপারটা এভাবে মনে রাখবা যে লেম জিনিস বিস্ফোরণের কারণে, লেম জিনিস কি হয়েছে, বিস্ফোরণ এর কারণে হাবল ভাই সরে গেল, মানে সম্প্রসারণ তথ্য দিয়েছেন হাবল, এবং হুইলার ভাই কৃষ্ণ গহ্বরে ঢুকে গেল। এই 3টা ভুলবাই না, কৃষ্ণ গহ্বর বললে হুইলার, কৃষ্ণ গহ্বর বললে কি হবে? আচ্ছা, কৃষ্ণ গহ্বর বললে হুইলার। তবে খেয়াল করো, বিগ ব্যাং নিয়ে কথা, যদি বলে বিগ ব্যাং নামটি দেয় কে? গ্যামো। আর যদি বলে বিগ ব্যাং মডেলের জনককে, মডেলের জনক মডেল, তাহলে লেম লোকটাই মডেল। ওকে, যে বিস্ফোরিত হয়েছে, এজন্যই তো এই লেম লোক মডেল লেমাইটার বিস্ফোরণের কারণে হাবল ভাই সরে গেছে, হুইলার ভাই কৃষ্ণ গহ্বরে ঢুকে গেছে। তবে যদি বলে বিগ ব্যাং তত্ত্ব দেয় কে, তাহলে হাবল। তাহলে বোঝেন, কিন্তু বিগ ব্যাং থাকলেই যে আমরা পাগল হয়ে যাব তা কিন্তু নয়। বিগ ব্যাং নামটি দেন গ্যামো।
যদি বলে মডেলের জনক, মডেল হচ্ছে লেমা, আর বিগ ব্যাং তত্ত্ব দেন কে? তত্ত্ব দেন হচ্ছে হাবল। আর সাথে অবশ্যই স্টিফেন হকিং নিয়ে দুইটা কথা জানতে হবে। বিখ্যাত বই আ ব্রিফ হিস্ট্রি অফ টাইম, কালের সংক্ষিপ্ত ইতিহাস গ্রন্থ লেখেন। তাহলে মহাবিশ্বের সৃষ্টি নিয়ে স্টিফেন হকিংয়ের এই বইটার নাম পড়ব, সাথে হকিং থেকে স্পন্দন কথাটা মনে রাখবো। যদি বলে মহাবিশ্ব সৃষ্টি সম্পর্কে স্পন্দনশীল তত্ত্ব প্রদান করেন কে? হকিং। তাহলে হকিংয়ের সাথে স্পন্দন এবং বইয়ের নাম ব্রিফ হিস্ট্রি অফ টাইম। তো এই যে আবিষ্কারগুলো একটু দেখে নিও একসাথে, আশা করি একটু মাথায় থাকবে। প্রায় সর্বশেষ হাবল বিধি। সো হাবল, বিজ্ঞানী হাবল একটা সমীকরণ দিয়েছেন, সেটা হচ্ছে এই যে ভি ইজ ইকুয়াল টু এইচ ডি। তো এখানে ভি হচ্ছে বেগ, ডি হচ্ছে দূরত্ব, এইচ হচ্ছে হাবল ধ্রুবক। ওকে, তাহলে কি হলো? এই যে আমরা একটু আগে বলছি না হাবল সরে যাচ্ছে, অর্থাৎ ছায়াপথগুলো বা গ্যালাক্সিগুলো অপসারিত হচ্ছে। তো এই যে অপসারণ বেগটার মান কত? তাহলে অপসারণ বেগ হচ্ছে দূরত্বের সমানুপাতিক। আর মাঝখানে যে এই হাবল ধ্রুবক, এর একটা মান বের করা হয়েছে, মুখস্থ করে ফেলো, 72 কিলোমিটার পার সেকেন্ড। আর নিচে দেখো মেগা পার সেক আছে। তো এটাকে রেঞ্জ করা হয়েছে 65 থেকে 80। তারা রেঞ্জে আসলে এটা, একটা আসলে হচ্ছে 72, কোথাও আবার 71 আছে। যাই হোক, ইসাক স্যারের বইয়ে 72 আছে, এটাই মনে রাখি। আচ্ছা, এখন এই লাইনগুলো একবার জাস্ট রিডিং দিও কি বলছে, খুব বেশি গুরুত্বপূর্ণ না। এখন চলো আমরা অনুশীলনীতে চলে যাই। তো প্রথমে বলেছে নিউট্রন তারকা সংকুচিত হয়ে কি হয়। আমরা একটু আগে কিন্তু বলেছি যে নিউট্রন তারকা মানে কি? তারকার তিনটা পরিণতি, সাদা, নয়, কালা। এই কালা মানে তুমি কৃষ্ণ দেখে কিন্তু আনসার করে দিলা, কৃষ্ণ বস্তু, কিন্তু না, কৃষ্ণ গহ্বর, সো ব্ল্যাক হোল। তাহলে এটার কিন্তু আনসার কি হবে? ব্ল্যাক হোল। ওকে, আচ্ছা, রেডিও টেলিস্কোপ কোন প্রকৃতির? আমরা একটু আগে পড়েছি যে অপটিক্যাল টেলিস্কোপ হচ্ছে 3 ধরনের, প্রতিফলক, প্রতিসারক এবং হচ্ছে ক্যাটা ডায়োপট্রিক। তাহলে রেডিও টেলিস্কোপ কোন ধরনের হবে? তো ইসাক স্যারের বইয়ে স্পষ্ট লেখা আছে যে রেডিও টেলিস্কোপ এটার মানে কার্যপ্রণালী প্রতিফলক দূরবীক্ষণ যন্ত্রের মতোই। তাহলে রেডিও টেলিস্কোপ কোন প্রকৃতির হবে? প্রতিফলক। এটাই কিন্তু আমরা আনসার করব। ওকে, আচ্ছা, চলে আসি 4 নাম্বার, নক্ষত্রের জন্ম হয় কিভাবে। সো এ ধরনের প্রশ্ন যদিও পরীক্ষা আসবে না, তারপর আমরা একটু মাথায় রাখবো। আমরা নক্ষত্রের জন্মে ধূলিমেঘ পড়েছি, তাহলে ধূলিমেঘের সংকোচনের ফলে, ঠিক আছে, এবং সেখানে আমরা ফিউশন বিক্রিয়ার কথা পড়েছিলাম। সাথে আমরা এটাও মনে রাখবো বিপুল পরিমাণ শক্তিও এখানে নির্গমন হয়। তাহলে নক্ষত্রের জন্ম নিয়ে এই 3টা কথাই হচ্ছে সঠিক, সত্য নয়, মিথ্যা নয়, এর জন্য হলেও আমরা এটা জানব। চলে আসি পরের টপিক। আচ্ছা, অনেকগুলো প্রশ্ন একসাথে এক এক করে আসি। 11 নম্বরে আসি। হাবল বিধি অনুসারে ছায়াপথগুলোর অপসারণ বেগ দূরত্বের, তো একটু আগেই পড়েছি, দূরত্বের সমানুপাতিক। সো বর্গ নাই, কিছুই নাই, দূরত্বের সমানুপাতিক। এবং সমীকরণটা কি ছিল? বেগ ইজ ইকুয়াল টু, মানে ভি ইজ ইকুয়াল টু এইচ ডি ছিল। সো গোলায় যাইতে পারে, সো খ আনসার। আর আমরা যে গ্যালাক্সিতে বাস করি, যদিও আমরা গ্যালাক্সি আজকে পড়ি নাই, তারপরে এটা মনে রাখো 10-11, অর্থাৎ 10-এর মাথায় 11, মুখস্থবিদ্যা, ঠিক আছে? নেক্সট দিন পড়লেও মুখস্থই করা লাগবে। আচ্ছা, 14 নাম্বার, মৃত্যুপূর্ব শুরুর মুহূর্তে যদি কোনো তারকার ভর 1.4 mো এর বেশি থাকে, তবে কোনোভাবেই এটি শ্বেতবামন হতে পারবে না। তাহলে ভরের এই সীমাকে কি বলে? আমরা একটু আগেই পড়েছি যে 1.4 mো মানেই হচ্ছে চন্দ্রশেখর সীমা, তাই না? চন্দ্রশেখর সীমা। আচ্ছা, শোয়ারশীল ব্যাসার্ধের সমীকরণটা নিশ্চয়ই মনে আছে, আর এস ইজ ইকুয়াল টু 2gm/c²। আশা করি এগুলো আমরা পারবো। মহাবিশ্ব প্রতিনিয়ত সম্প্রসারিত হচ্ছে, বিষয়টি কে উপস্থাপন করেন? এই যে সম্প্রসারণ, সরে যাচ্ছে কে? হাবলু ভাই সরে যাচ্ছে। সাথে মহাবিশ্বের চূড়ান্ত পরিণতি প্রধানত নির্ভর করে, আচ্ছা, কার কার উপর মহাবিশ্বের চূড়ান্ত পরিণতি নির্ভর করে? এই 3টা জিনিসের উপরেই নির্ভর করে। মহাবিশ্বের জ্যামিতিক আকৃতি এবং 2টা অদৃশ্য জিনিস, অদৃশ্য শক্তি এবং অদৃশ্য বস্তু। মনে রাখতে পারি, এ ধরনের প্রশ্ন আসবে না। তারপরেও সূর্য প্রতি সেকেন্ডে শক্তি বিকরণ করে, এটা অনুশীলনীর ভেতরে একটা অঙ্কই করা আছে, তো আমরা এটা একদম মুখস্থ করে ফেলবো। সেখানে আনসার ছিল 3.96 মেবি, বা 10⁻26। তাহলে আমরা একদম মুখস্থ করে ফেলবো যে 19 নম্বর প্রশ্নের এই আনসার, মানে যদি বলে সূর্য প্রতি সেকেন্ডে
কতটুকু শক্তি বিকরণ করে 4 × 10⁻26। এই 26 কথাটাই ইম্পর্টেন্ট। 4-এর জায়গায় কিন্তু 3.9-এর ঘরেও কিছু দিয়ে দিতেও পারে। আচ্ছা, মহাবিস্ফোরণ একটু আগে বলছিলাম, কি বলছিলাম বলো তো? মডেল লেইম, তাই না? মডেল লেইম। এই মডেল লেইমের বিস্ফোরণে হাবলু ভাই সরে গেছে আর হুইলার ভাই কৃষ্ণ গহ্বরে ঢুকে গেছে। তা আশা করি এখন এই ব্যাপারগুলো একটু মনে থাকবে। কয়েকবার করে বলো, ফ্রেন্ডদেরকে বলো, মনে থাকবে ইনশাআল্লাহ। আচ্ছা, যেসব নক্ষত্রের ভর 3 সৌরভর অপেক্ষা বেশি, আচ্ছা 3-এর বেশি হলে তার কী হিসেবে শেষ হবে? কৃষ্ণ গহ্বর হিসেবে শেষ হবে। কৃষ্ণ গহ্বর 3-এর বেশি, কৃষ্ণ গহ্বর। ওই যে সাদা 9 কালা, সাদা হচ্ছে 1.4-এর কম, 9 নিউট্রন হচ্ছে 1.4 থেকে 3, আর কালা গহ্বর হচ্ছে 3-এর বেশি। নিচের কোনটি এখনও রহস্যময়? মহাবিশ্বের সংকোচন নিয়ে আমরা এখনও ঠিকঠাক জানতে পারিনি, এটাই এখনও রহস্যময়, মনে রাখবা। চলে আসি, ওকে। এখানে একটা অঙ্ক আছে, এই যে সহনশীল ব্যাসার্ধ, তারপর ওই যে 2gmc²। সো ক্যালকুলেটর ছাড়া আসলে এটা কষ্টকর, এই অঙ্ক আমরা কেটে দিই, বাদ, করা লাগবে না, দরকার নেই। এমনিতেও এরকম আসবে না, বাট তারপরেও এটা দরকার নাই ইনশাল্লাহ। ওকে, চলে আসি তাহলে আমরা পরেরটাতে। কৃষ্ণ বিবর অঞ্চলের সীমাকে কি বলে? আমরা একটু আগে কিন্তু বইয়ের একটা লাইন পড়েছি যে এই সীমাটার নামই ঘটনা দিগন্ত, এরকম একটা লাইন পড়েছি। বাট এটাতে অনুশীলনীতে আনসার দেওয়া আছে সহনশীল ব্যাসার্ধ, তো আমরা এটাই আনসার দিব, সহনশীল ব্যাসার্ধ। ঘটনা দিগন্তের সাথে সম্পর্ক কার? নক্ষত্রের, কারণ আমরা তো এই নক্ষত্রের জন্ম সাথে নক্ষত্রের যে পরিণতি, এখানেই কিন্তু এটা পড়লাম। এবং আজকে আমরা কিন্তু গ্রহ উপগ্রহ গ্যালাক্সি কিছুই পড়িনি। আচ্ছা, সূর্যের ভর দেওয়া আছে এত, আমরা জানি 2 × 10⁻30, সেটাই 1.99 দিয়েছে। একটি নক্ষত্রের ভর সূর্যের ভরের 6 গুণ। এটি কৃষ্ণ বিবরে পরিণত হলে এর ঘটনা দিগন্তের ব্যাসার্ধ কত হবে? আচ্ছা, এরকম অঙ্ক যদি আসে, এটা একটা ছোট শর্টকাট হচ্ছে এরকম, যত গুণ চাইবে তাকে 2.9 দিয়ে গুণ করবা, আর 2.9 না দিয়ে তুমি কি করো, 3 দিয়ে গুণ করবা। 3 দিয়ে গুণ করে তাহলে একটু কম হবে। যেমন 6কে যদি আমি 3 দিয়ে গুণ করি, 3 × 6 কত হয়? 18। তাহলে 18-র চেয়ে একটু কম হবে, কারণ অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে 2.9 সামথিং। তাহলে 18-র চেয়ে কম কি আছে? এই যে 17.70, এটাই আনসার। তাহলে এইটা ট্রিক মনে রাখো, 3 দিয়ে গুণ করবো, মানে যত গুণ চাইবে তার সাথে 3 গুণ করব। ওকে, আচ্ছা, চলে আসি। বিগ ব্যাং সংঘটিত হয়েছিল কোথায়? মহাকাশে। এটা অনেকে কিন্তু মহাকাশ দিয়ে দিবে। বিগ ব্যাং, পৃথিবী সৃষ্টি হয়েছিল, সবখানে বিস্ফোরণটা হয়েছিল আর কি। আচ্ছা, যেসব নিউট্রন তারকা রেডিও তরঙ্গ বিকিরণ করে তাদেরকে কি বলে? সো রেডিও তরঙ্গ বিকিরণ করলে তাদেরকে কি বলে? এটা একটু কমেন্ট করো তো, কি বলে তাদেরকে, কি হইতে পারে? দাঁড়াও, ক্লাস নিচ্ছি, ক্লাস শেষ করে। ইয়েস, থ্যাংক ইউ, কংগ্রাচুলেশন, আসছি। হ্যাঁ, ওকে। আচ্ছা, তাহলে এটা কি বলে? পালসার। আমরা একটু আগে কিন্তু বলছি যে নিউট্রন পালসার, এবং আমি বলেছি যে পালসার, নিউ পালসার গাড়ি কিনেছি, যদিও এখন নতুন গাড়ি আসছে, তাই না? কি গাড়ি আসছে বলো? কেউ আর পালসার কিনছে না, যাই হোক, নিউ পালসার। মহাবিশ্বের জ্বালানি পুড়ে শেষ হলে অবশিষ্ট থাকতে পারে। তো আমরা কিন্তু একটা জিনিস তো তোমাদেরকে বলেছি, এরকম প্রশ্ন আসবে না, তারপরে ওই যে আমরা বললাম না, সাদা 9 কালা, অর্থাৎ জ্বালানি পুড়ে শেষ হলে অবশিষ্ট এই 3টা থাকবে, কারণ এটাই তো হচ্ছে লাস্ট পরিণতি। তো একটি শ্বেত বামনের ক্ষেত্রে কি সত্য? বই এই 2টা কথা দেওয়া আছে, সত্য, সত্য নয়, মিথ্যা নয়, তোমরা এই 2টা মনে রাখতে পারো। মহাবিশ্ব সৃষ্টির তত্ত্ব কোনটা? অবশ্যই বিগ ব্যাং তত্ত্ব, এটাই হচ্ছে মহাবিশ্ব সৃষ্টির তত্ত্ব। চলে আসি নেক্সট টপিক, পালসার কি? সো পালসারের সাথে কি? আমার পালসারের সাথেই নিউ পালসার। সুপারনোভার ভর সৌরভরের কত গুণ? মুখস্থ করব, 2 গুণ মুখস্থ করব। মহাকাশ পর্যবেক্ষণে ব্যবহৃত হয় না, 4টা জিনিস ব্যবহৃত হয়: রেডিও টেলিস্কোপ, গামা রে, অপটিক্যাল টেলিস্কোপ এবং এক্স রে। তাহলে কোনটা হয় না? ম্যাগনেটিক। তাহলে এটা আনসার। কৃষ্ণ গহ্বরে কে ঢুকে গেল? হুইলার। হুইলার কৃষ্ণ গহ্বরে ঢুকে গেল, রাইট। আচ্ছা, সূর্য নক্ষত্রে কোন ধরনের বিক্রিয়ায় সূর্য নক্ষত্রে কোন ধরনের বিক্রিয়ায় আলো নিঃসারিত হয়? তাপ নিউক্লিয়ার বিক্রিয়া, নিউক্লিয় ফিউশন, তাপ নিউক্লিয়ার বিক্রিয়া, এবং এখানে কিন্তু তাপ শক্তি তৈরি হয়। আচ্ছা, হাবলের টেলিস্কোপ কি? হাবলের টেলিস্কোপ কি? তাহলে বিজ্ঞানী হাবলের আমরা কি একটা সূত্র পড়ছি, তাই না? তাহলে আমরা টেলিস্কোপে কি কি পড়ছি? রেডিও, এক্স রে, তারপর আর কি কি পড়লাম? গামা রে, তারপর অপটিক্যাল। তাহলে হাবলের টেলিস্কোপ মনে রাখো, উনি দেখছে যেহেতু অপটিক্যাল টেলিস্কোপ।
অপটিক্যাল টেলিস্কোপ। তাহলে এই 4টা টেলিস্কোপ দিয়ে আমরা কিন্তু মহাকাশ পর্যবেক্ষণ করি। হাবলেরটা অপটিক্যাল। তাহলে মহাবিশ্ব যে সম্প্রসারণশীল তা বোঝা যায়। আচ্ছা, মহাবিশ্ব সম্প্রসারণ হচ্ছে মানে কি? শক্তি বাড়ছে মানে তরঙ্গ দৈর্ঘ্য বাড়ছে, আর তরঙ্গ দৈর্ঘ্য বাড়ছে মানে লালের দিকে সরে যাচ্ছে, কারণ আমরা জানি লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি, তাই রেড শিফট থেকে যেহেতু আমরা লালের দিকে সরে যাচ্ছি মানে তরঙ্গ দৈর্ঘ্য বাড়ছে মানে শক্তি বাড়ছে মানে সম্প্রসারণশীল হচ্ছে। আমরা যে গ্যালাক্সিতে বাস করি তার নাম মুখস্থ করো, আকাশগঙ্গা। যদিও আমরা এখনো গ্যালাক্সি পড়িনি। নক্ষত্রের মধ্যবর্তী স্থানে পদার্থ কোন অবস্থায় থাকে? প্লাজমা না থাকলে আমরা গ্যাসীয় দিতাম, যেহেতু প্লাজমা আছে তাহলে আমরা উত্তর দিব প্লাজমা। চলে আসি, ওকে, একটা অঙ্ক আছে 4.5 × 10⁻30 কেজি ভরের একটি নক্ষত্র যদি কৃষ্ণ গহ্বরে পরিণত হয় এর ব্যাসার্ধ কত? আচ্ছা, আমরা তো জানি যে 3 দিয়ে গুণ করব, কিন্তু কথা হচ্ছে 3 দিয়ে কার সাথে গুণ করব? যদি কত গুণ থাকতো। তো এখানে কিন্তু নক্ষত্রের কি দেওয়া আছে? ভর দেওয়া আছে, তাই না? তাহলে কত গুণ কিন্তু দেওয়া হয়নি। তো এখন পৃথিবীর সূর্যের ভরের কত গুণ? তাহলে আমরা সূর্যের ভর দিয়ে ভাগ করি। সূর্যের ভর ছিল 2 × 10⁻30, তাহলে 2 × 10⁻30, তাহলে 10⁻30 কাটা যাবে। তাহলে এখন 2 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে কি হয়? 2.5কে যদি গুণ করি তাহলে কত হয়? 25, 2.25। এখন এইটাকে তাহলে এত গুণ পেয়ে গেলাম, সূর্যের ভরের এত গুণ। এইটাকে তার মানে 2 পয়েন্ট কি যে লেখা হচ্ছে এটা দিয়ে, এইটাকে আমরা এখন 3 দিয়ে গুণ করব। তো 3 দিয়ে গুণ করলে কি হয়? 3 2 6, আবার 3 25 75, তার মানে 6.75 এরকম হয়। এটা হচ্ছে আনসার। আচ্ছা, 3টি কৃষ্ণ বিবরের ঘটনা দিগন্ত যথাক্রমে। আচ্ছা, ঘটনা দিগন্ত দেওয়া আছে, এদের ভরের অনুপাত কত? তাহলে এটা তো সহজ। এই যে 7 দিয়ে যদি ভাগ করি কি হয়? 7 1 7, 3 7 21, আর 6 7 42। তাহলে প্রথমে যেহেতু 42 আছে 6 3 1, 6 3 1 হবে আনসার। চলে আসি, কোন বিক্রিয়ার ফলে নক্ষত্রে শক্তি উৎপন্ন হয়? আমরা একটু আগেই পড়েছি, এটা শুরুতেই পড়েছি, ফিউশন, তাপ নিউক্লিয় বিক্রিয়া বা নিউক্লিয় ফিউশন। কোন নক্ষত্রের ভর 2 থেকে 3 হলে, আমরা পড়েছি 1.4 থেকে 3 হলে সেটা নিউট্রন হবে। তো 1.4 থেকে 3-এর মধ্যেই তো 2 থেকে 3, তাহলে নিউট্রন তারকাই হবে। চলে আসি, একটি নক্ষত্রের ভর এত হলে সংকট ব্যাসার্ধ কত হবে? আচ্ছা, তাহলে এখানে কিন্তু তোমাকে বলে নাই যে ওই কৃষ্ণ গহ্বরে পরিণত হলে বা কি হবে, এরকম কিছু কিন্তু বলে নাই। আচ্ছা, তো এই অঙ্কটার বেলায় একটা ঝামেলা হচ্ছে কি, যে আমরা যদি এটা ধরো নক্ষত্রের ভর আছে, তাহলে সংকট ব্যাসার্ধ মানেই তো সহনশীল ব্যাসার্ধ, তাই না, কৃষ্ণ বিবরের ক্ষেত্রে। তো অনেকেই যেটা এক্সপ্লানেশন দেয় যেখানে কৃষ্ণ বিবর নাই ওই সূত্র খাটবে না, কিন্তু সংকট ব্যাসার্ধ আসলেই তো আমাদের ওই ব্যাপারটা অটোমেটিক্যালি চলে আসছে। তা এখন যদি আমরা ওই ফর্মুলায় অঙ্কটা করি, অর্থাৎ 9কে যদি আমরা এটাকে নক্ষত্রের ভর আছে তাহলে পৃথিবীর ভর দিয়ে যদি ভাগ করি 2 × 10⁻30 দিয়ে, তাহলে 10⁻30 কাটা যাবে। 9কে 2 দিয়ে ভাগ করলে কত পাচ্ছি? 4.5 পাচ্ছি, তাই না? এখন এইটাকে আমরা যদি 3 দিয়ে গুণ করি তাহলে কিন্তু হয় এটা। এখন 3 দিয়ে গুণ করলে আসলে হয় 13.5, কিন্তু আমরা তো জানি একটু কমাই নিব, তাহলে এটা হয়। কিন্তু বইয়ে আনসার দেওয়া আছে এইটা, মানে এরও অর্ধেক। এখন সত্যি কথা যে যদি কৃষ্ণ মানে আমি যখন দেখলাম যে উত্তর মিলছে না বইয়ের সাথে, আমি কয়েকটা জায়গায় চেক করলাম, তারা এই অঙ্ক নিয়ে কথাই বলে নাই। আর যে কথা বলছে তারা বলছে যে এই সূত্রটা শুধু খাটবে কৃষ্ণ বিবরে পরিণত হওয়ার কথাটা থাকলে, কিন্তু সংকট ব্যাসার্ধ যেহেতু আছে, তো এইটা একটা আর কি কনফিউজিং। তোমাদের ভালো কোনো এক্সপ্লানেশন থাকলে আমাকে একটু জানাতে পারো। বইয়ে এটা আছে, কিন্তু হিসেব করলে কিন্তু এটা হয়। আচ্ছা, তারকার শ্বেতবামন হওয়ার শর্ত। তো আমরা জানি শ্বেতবামন কখন হবে? যখন 1.4-এর কম হবে, এটাই তো আমরা পড়লাম, তাই না? তো একটা জিনিস বইয়ে কিন্তু স্পষ্ট বলা আছে যে 1.4-এর বেশি হলে 1.4-এর বেশি হলে কখনোই শ্বেতবামন হবে না। তাহলে বেশি হলে কখনোই শ্বেতবামন হবে না, তার মানে কম হলে কিংবা সমান হলে হবে। এ কারণে কিন্তু বইয়ে আনসার আছে 1 এবং 3, বুঝছো? আচ্ছা, 55 কি বলেছে? মহাবিশ্বে নিচের কোনটির পরিমাণ সবচেয়ে বেশি? তো সবচেয়ে বেশি হচ্ছে ডার্ক এনার্জি। ডার্ক মানে অন্ধকার, যেগুলো এখনো অন্ধকারে আছে, কারণ আমরা যা আবিষ্কার করেছি তার চেয়ে বেশি আমরা
এখন আবিষ্কার করতে পারি নাই। সো সেটাই ডার্ক এনার্জি, এটাই সবচেয়ে বেশি। এটা নিয়েও আমাদের আজকের ক্লাসে যদিও পড়া না, চলে আসছে, বলে দিলাম। আচ্ছা, এখন দেখো 56 নম্বর, সুপারনোভার পরবর্তী ধাপ। তো আমরা জানি সুপারনোভা বিস্ফোরণের পরই কিন্তু নিউট্রনের স্তর হয়। আচ্ছা, মহাকাশের দূরত্ব মাপা হয়, আমি পাশে লিখে দিয়েছি 3টে এককে, অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, আলোকবর্ষ এবং পারসেক। তো কোনটার মান কত মুখস্থ করে ফেলতে হবে। এর মধ্যে তুমি যদি মুখস্থ করতে চাও, অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিটটা হচ্ছে 1.5 × 10⁸ কিলোমিটার। কিলোমিটারে না থেকে যদি মিটারে আসে তাহলে 8-এর সাথে আরও 3 যোগ হবে, 10⁻11 হয়ে যাবে। ওকে, একই রকমভাবে আলোকবর্ষটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 9.46 × 10⁻12 কিলোমিটার। মিটারে থাকলে 10⁻15 মিটার হবে। আর কিছু মনে রাখো না রাখো, পারসেক মনে রাখতেই হবে যে 1 পারসেক = 3.26 আলোকবর্ষ। এখন যদি আলোকবর্ষ না দিয়ে কিলোমিটার দেয় তাহলে এই আলোকবর্ষর জায়গায় আবার 9.46 × 10⁻12 কী করতে হবে, গুণ করতে হবে। তো এটা একটু মনে রাখবা সবাই। আচ্ছা, এই ধরনের প্রশ্ন কখনোই আসবে না মেডিকেলে, তারপরেও যদি দেখাই, আমরা তো সবাই জানি যে হাবলের সূত্র অনুসারে বেগ এবং দূরত্ব কি সমানুপাতিক। তো সমানুপাতিক হলে যে মূল বিন্দুগামী সরলরেখা হয়, তাই না? ব্যস্তানুপাতিক হলে এরকম হইতো। এটা আনসার। চলে আসি পরেরটাতে, আমরা শেষের দিকে প্রায়। আচ্ছা, 1 পারসেক সমান কত? এটা তো একটু আগে পড়লাম, 9.46, আচ্ছা সরি 3.26 আলোকবর্ষ, তাই না? 1 পারসেক সমান 3.26 আলোকবর্ষ। এখন পরে কিন্তু আবার মিটার আছে, তারপর কিলোমিটার আছে। তাহলে তোমাকে যদি এরকম প্রশ্ন বোর্ড পরীক্ষা থাকতো তাহলে কিন্তু তোমাকে কি করতে হইতো, আবার হিসেব করে। মেডিকেলে যখন তুমি একটা আনসার পেয়ে যাবা তখন কিন্তু তোমার আর মানে চিন্তা করার কিছু নাই। কিন্তু এখানে কিন্তু আবার তোমাকে হিসেব করে দেখতে হবে যে এই আলোকবর্ষ যেটা বললাম 9.46, এটা যদি আবার তুমি গুণ করো, গুণ করলে কিন্তু তখন তুমি আবার এটাও পেয়ে যাবা। তাহলে আনসার হবে 61। একটি কৃষ্ণ গহ্বরের ঘটনা দিগন্ত 6.9 কিলোমিটার, উহার ঘনত্ব কত? সো ঘনত্ব বের করতে গেলে ওই ভরে চলে আসবে, সো এটা একটু কঠিন হবে, দরকার নেই, এটা করার দরকার নেই। ওকে, চলে আসি 62। এটা ইম্পর্টেন্ট, অনেকবার আসছিল মেডিকেলে, এরকম প্রশ্নই আসবে যদি অঙ্ক আসে। একটি নক্ষত্রের ভর 4 × সূর্যের ভর, তার মানে বলে দিয়েছে সূর্যের ভরের 4 গুণ। তাহলে এই যে কথাটা কৃষ্ণ গহ্বরে পরিণত হয় তবে সোয়ারশীল ব্যাসার্ধ বা সংকট ব্যাসার্ধ কত? তো ওই আগের যে অঙ্কটা করলাম ওখানে কৃষ্ণ গহ্বরে পরিণত হয় যদি, এই কথাটা ছিল না, এটা নিয়েই কনফিউশন আর কি, বুঝছো? তো তোমরা একটু জানাইও আমাকে একটু এই ব্যাপারটা। আচ্ছা, তাহলে কি হবে, 3 দিয়ে গুণ করব, 3 × 4 কত হয়? 12। তাহলে 12-র চেয়ে একটু কম হবে, সো 12-র চেয়ে কম 11.80। সো দেখো এই সব কিছুই কিন্তু কিলোমিটারে আসবে, তাই না? কিলোমিটারে আসবে, কিন্তু যে মিটার আছে এখানে আবার তুমি বাস খেয়ে যেতে পারো, কিলোমিটার। আচ্ছা, বেতার তরঙ্গ পর্যবেক্ষণের জন্য কোনটি ব্যবহৃত হয়? রেডিও মানেই বেতার, রেডিও মানেই আমরা কি বলি, বেতার, এটা ভুল করার কিছু নাই। চলে আসি 66। যদি সূর্যের ভর m হয় তবে চন্দ্রশেখর সীমা কত? একদম ডাইরেক্ট উঠাই দিছে, 1.4। খুব গুরুত্বপূর্ণ কিন্তু এগুলো। আচ্ছা, মহাবিশ্বের গড় ঘনত্ব সংকট ঘনত্বের সমান হলে, এই 3টা কথা মনে রাখবা। ঘনত্ব পরামিতি মানে হচ্ছে গড় ঘনত্বকে যদি আমি ক্রান্তি বা সংকট ঘনত্ব দিয়ে ভাগ করি, বুঝছো? তাহলে গড় ঘনত্ব এবং ক্রান্তি বা সংকট ঘনত্বের মান যদি সমান হয় তাহলে ঘনত্ব পরামিতি কি হবে? 1 হবে। তো ঘনত্ব পরামিতি 1-এর সমান হলে সমতল, মনে রাখবা। সমান হলে পৃথিবীর আকৃতি মানে মহাবিশ্বের আকৃতি হয়ে যাবে সমতল, সমান হলে সমতল। আর যদি 1-এর কম হয় তাহলে মহাবিশ্ব, এটাকে আমরা উন্মুক্ত মহাবিশ্ব বলবো। মনে রাখবা 1-এর কম, মনে করো 1 টাকা, 1 টাকার কম হলে আমি পুরা পৃথিবীতে উন্মুক্তভাবে বেড়াতে পারবো, কারণ আমার কাছে বেশি টাকা নেই, তাই না? আর 1-এর চেয়ে যদি বেশি হয় তাহলে মহাবিশ্ব হয়ে যাবে আবদ্ধ। তো এই 3টা কথা মনে রাখবা, এটা দিয়ে কিন্তু 3টা দিয়ে এমসিকিউ আছে বইয়ে। আচ্ছা, সুপারনোভা পরবর্তী তারকার ভর 2টি সূর্যের কাছে, আমরা সবসময় মনে রাখবো নোভার পরে নিউট্রন, নোভার পরে নিউট্রন, সো নিউট্রন আনসার হবে। 69 কি বলছে? 69 বলছে একটা গ্যালাক্সির নাম দিয়েছে, 770 কিলোমিটার দ্রুতিতে দূরে সরে যাচ্ছে। আচ্ছা, দূরে সরে যাচ্ছে, হাবল ধ্রুবক দেওয়া আছে,
তাহলে দূরত্ব কত? আমরা জানি ভি ইজ ইকুয়াল টু এইচ ডি। হাবল ধ্রুবক এইচ এর মান কত? তাহলে এইচ এর মান হবে কি ভি বাই ডি। সেখানে ভি কত 770। 770কে 55 দিয়ে ভাগ করলে আমরা 14 পাই, যে মেগা পার সেকেন্ড 14। কৃত্রিম উপগ্রহ ব্যবহৃত হয় কোন কোন কাজে? 3টা কাজে ব্যবহৃত হয় মনে রেখো, যোগাযোগ, ভূজরিপ এবং আবহাওয়ার পূর্বাবস্থা জানতে। এটা আমরা এখনো পড়ি নাই। উল্কার ডেফিনেশন দেওয়া আছে, ক্ষুদ্র শিলাখণ্ড পৃথিবীর অভিকর্ষের টানে প্রচণ্ড বেগে বায়ুমণ্ডলে প্রবেশ করে এবং জ্বলে ওঠে, এটাকে আমরা বলি উল্কা। মনে রাখো এই লাইনটা। সংকট ঘনত্ব নির্ণয়ের একটা সমীকরণ মনে রাখো, একদম মানে মুখস্থ করো। রো মানে তো ঘনত্ব, সি মানে ক্রিটিক্যাল, সো এটা 3 কথাটা মনে রাখো 3/8, এটা মনে রাখবে তাহলেই হবে 3/8 3/8 3/8। ওই যে একটু আগে বললাম যদি 1-এর চেয়ে বেশি হয়, 1-এর চেয়ে বেশি হলে কি হবে আবদ্ধ, আর 1-এর চেয়ে কম হলে হবে উন্মুক্ত। সেটা অবশ্য পরে আছে। এই যে দেখো 1-এর সমান হলে সমতল, 1-এর চেয়ে কম হলে উন্মুক্ত, আর 1-এর চেয়ে বেশি হলে আবদ্ধ। এটা একটু মাথায় রাখো, যেহেতু অনুশীলনীতেও আছে। চলে আসি, কোনটি নক্ষত্রের মূল জ্বালানি? অলরেডি বলে দিয়েছি, নক্ষত্রের মূল জ্বালানি হচ্ছে হাইড্রোজেন 75%। আচ্ছা, একটি শ্বেতবামনের ভর সূর্যের সূর্যের ভরের কত গুণের বেশি হতে পারে না? বুঝলি, 1.4 এর বেশি হতে পারে না, তার মানে এর সমান বা কম হবে, তাই না? আচ্ছা, একটি নক্ষত্র কৃষ্ণ বিবরে পরিণত হলে এর ঘটনা দিগন্তের ব্যাসার্ধ হয় এত, তাহলে নক্ষত্রটি সূর্যের ভরের কত গুণ? তার মানে এইটাকে আমরা ওই যে 3 দিয়ে ভাগ করব। ভাগ করলে কি হয় 17.7 মানে 18 ধরি, বেশি ধরি, 3 6 18 6। ও শেষ। সো আলহামদুলিল্লাহ শেষ হয়ে গেল। তোমার নিশ্চয়ই বুঝতে পারছো প্রচুর অনুশীলনী সলিউশন হয়ে গেল এই চ্যাপ্টারের অনুশীলনী এই 86টার মধ্যে মনে হয় 80-র কাছাকাছি হয়ে গেছে, 6-7টা বাকি থাকতে পারে। তো আশা করছি যে তোমরা একটু হলেও উপকৃত হয়েছো এবং দোয়া করো যাতে ঠিকঠাক কথা রাখতে পারি, মানে যেগুলো অন্তত কথা দিয়েছি। এবং তোমাদের আর কি কি দিয়ে মানে তোমরা একটু কমেন্টে জানাও, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব। ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।